নমস্কার বন্ধুরা, আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সকলের সামনে। আজকের বানাবো সাবুর পায়েস বা সাবুর ক্ষীর। এই যে এইখানে নিয়ে নিয়েছি সাবু, একদম জল ছড়িয়ে রেখে দিয়েছি শুকনো করে, ঠিক এতটা পরিমাণ, অল্প বেশি নয়। এখানে নিয়ে নিয়েছি বাতাসা, চিনি ব্যবহার করবো না, তাই আমি তার পরিবর্তে ব্যবহার করবো বাতাসা। এখানে নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক, এখানে নিয়ে নিয়েছি এলাচ, এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, এখানে নিয়ে নিয়েছি কিশমিশ, এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট দুধ, আর এখানে নিয়ে নিয়েছি ঘি। সুতরাং এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আজকে হয়ে যাচ্ছে সাবুর পায়েস বা সাবুর ক্ষীর। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, সুতরাং আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো ঘি। এর মধ্যেই আমি দিয়ে দেবো কিশমিশ। কিশমিশগুলো আমি কিন্তু ভেজে নেবো ভালোভাবে, যাতে না পুড়ে যায় সেই দিকে আমাকে কিন্তু নজর রাখতে হবে। জাস্ট আমি একটু অল্প করে ভেজে নেব। টেস্টের জন্য জাস্ট আমি এটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে রেখে দেবো। এর মধ্যে এবারে দিয়ে দেবো কাজু বাদামগুলো, একটু লালচে করে ভেজে নেবো। জাস্ট লাল যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেবো। কিশমিশগুলো ঠিক এইভাবে ভেজে রেখে দিয়েছি ভালো করে, ভাজা হয়ে এসেছে। সুতরাং আমি এবারে কাজু বাদামগুলো সব তুলে রেখে দেবো। এবার আমি এটা হয়ে গেছে ভাজা। আমি যার মধ্যেই কাজু এবং কিশমিশ ভেজেছিলাম সেই ঘিয়ের মধ্যেই আমি কিন্তু দুধটাকে ঢেলে দিয়েছি। এটা একদম ফুটে ফুটে কমে আসবে, আঁচ কিন্তু জোরে তোলা রয়েছে। আমি আর আলাদা করে ঘিটা রেখে দিইনি, আমি দুধের মধ্যেই রেখে দিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছি, যাতে ওই ঘিটার কোন একটুখানি ছিল তার মধ্যে দুধটা ঢেলে দিয়েছি। এটা ফুটে ফুটে একদম কমে আসবে একদম, তখন কিন্তু আমি তার পরবর্তী স্টেপগুলো দেখাবো। এখন এরকমভাবে কিন্তু ফুটতে থাকবে। দুধ কিন্তু ফুটছে একদম, যতক্ষণ পর্যন্ত না কমে আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে এইভাবে নাড়িয়ে যেতে হবে। আমাকে এখন অপেক্ষা করতে হবে কমে আসার জন্য। আজ কিন্তু আমি পুরো জোরে তুলে দিয়েছি। যাতে না তলায় বসে যায়, তার জন্য আমাকে এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। কন্টিনিউ আমি কিন্তু নাড়িয়ে যাব। দুধ কন্টিনিউ কিন্তু আমি এখন জাল দিয়ে যাচ্ছি, একটু সময় লাগে। যতক্ষণ পর্যন্ত না কমে আসবে আমি তার মধ্যে কিন্তু কোনো কিছু দিতে পারবো না, কেননা সাবু যেহেতু আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখে দিয়েছি। সাবু আগে দিলে গলে যাবে, যার জন্য আমাকে কিন্তু সাবুটা ঠিক যখন একদম পুরো শুকনো মতো হয়ে যাবে তখন আমি সাবুটা দেবো, যাতে সাবুটা না গলে যায়। এবং বাতাসা কনডেন্স মিল্ক দেওয়ার পর আমি তারপর দেবো, তাহলে সাবুটা ঠিক থাকবে। এই যে অনেক কমে এসেছে দুধ, আরও কমবে, একদম পুরো কমে কমে ক্ষীরের অবস্থায় চলে যাবে, তারপরে দেবো। আমি যদি সিমুইয়ের পায়েস কিংবা চালের পায়েস যখন বানাবো তখন কিন্তু প্রথম থেকে দিয়ে দিতে হয়, কেননা এগুলো সিদ্ধ হতে সময় লাগে। কিন্তু যেহেতু সাবু একদম দুধের মধ্যে মেল্ট হয়ে যাবে, যার জন্য আমাকে আগে সব কিছু প্রিপারেশান করে তারপরে ভিজানো সাবু, সেই হেতু আমাকে একদম শেষে দিতে হবে। আমি এরকমভাবে কন্টিনিউ কিন্তু আমি নাড়তে থাকবো। আর আঁচ পুরো জোরে দিলে, যত জোরে দেওয়া যাবে তত তাড়াতাড়ি হয়ে যাবে। সুতরাং আঁচটা আমি একদম জোরেই তুলে দিয়েছি।
আবার ফের এরকমভাবে যেই একবার করে ফুটে উঠছে সে আবার ফের আমি সেটাকে নাড়ে আবার ফের একটু এরকম করে করে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। সময়ের ব্যাপার। আর দুধের কোনো প্রিপারেশান করতে গেলে আমাকে কিন্তু নাড়তেই হয়, নাহলে পুড়ে গেলে কিন্তু একদম টেস্টলেস হয়ে যাবে। সুতরাং আমাকে কিন্তু এরকমভাবে কন্টিনিউ এরকম নাড়িয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত ক্ষীরের অবস্থায় না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে। এবার আমি এর মধ্যে দুটো এলাচ দিয়ে দেবো, আঁচটা কমিয়ে দেবো, মনে হচ্ছে যে পড়ে যাবে। যদিও এতে আগে ঘিয়ের মধ্যে দিয়েছি, দুধ পড়বে না। আমি যদি ঘি ছাড়া কিংবা তেল ছাড়া যদি দুধ এমনি ব্যবহার করা হয়, তখন কিন্তু দেখা যায় যে উথলে পড়ে যায়। কিশমিশ ভেজেছি, বাদাম ভেজেছি, সেই একটুখানি ঘি পড়েছিল, তাতেই আমি কিন্তু দুধটা দিয়েছিলাম। সুতরাং দুধটা বাইরে উথলে পড়ার কোনো কারণই নেই। এবারে এলাচি দিলাম, এর ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে গেল। ঘি এবং এলাচের গন্ধ দুধের সঙ্গে একটা অনেক সুন্দর একটা গন্ধ আসে, যেটা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না বন্ধুদের। আপনারা যখন বানাবেন বাড়িতে অবশ্যই এইভাবে এনজয় করবেন। আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাবেন। এই যে অনেক কমে এসেছে দুধ, ঘি এবং এলাচের গন্ধ সাথে দুধ, এই রকম ঘন হয়ে আসা দুধ, এর যে কী অপূর্ব গন্ধ, এটা কিন্তু আমি কাউকে না বলে বলে আমি এটাকে বোঝাতে পারবো না। দুধ ফুটে ফুটে একদম অল্প হয়ে গেছে, এটা আরও কমবে, একদম ক্ষীরের মতো হয়ে যাবে। কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে একদম গাঢ় ক্ষীরের মতো হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে ঢেলে দেবো, একটু কমিয়ে দেবো, আঁচটা কমিয়ে দিয়ে দেবো। এই যে একদম কমে গেছে, এই রকম অবস্থায় দিয়ে দেবো বাতাসা। এখন কিন্তু আমি সাবু দিইনি, যেহেতু সাবু ওভারনাইট ভেজানো ছিল, আর সাবু দিলে কিন্তু একদম পুরো মেল্ট হয়ে যাবে। ব্যাস, বাতাসা দিয়ে দিলাম, কালারটাও সুন্দর হবে, টেস্টও ভালো হবে, যার জন্য আমি এখানে বাতাসা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে চিনি ব্যবহার করতে পারেন, নলেন গুড় ব্যবহার করতে পারেন। আমি কিন্তু যেহেতু এখানে একটু কালারটা সুন্দর হবে, আমি তাই এখানে বাতাসা ব্যবহার করেছি। বাতাসার দুধের এই দুধের সঙ্গে কনডেন্স মিল্কের কালারের একদম পুরো হুবহু মিল রয়েছে, এটা একদম পুরো ভালোভাবে মেল্ট হয়ে গেল। এবারে এটা যে এর মধ্যে একটা থিকনেস আসবে, এখানে কিন্তু সাবুটা গলবে না, সিদ্ধ হবে কিন্তু গলবে না, যার জন্য আমি এরকমভাবে করে নিলাম। আঁচটা কিন্তু জোরে তোলা রয়েছে, এটা কিন্তু খুবই ভাইটাল সময়, এই সময় নাড়লেও বসে যায়, সুতরাং খুব ভালোভাবে নাড়তে হয়। অনেক সময় স্টিলের খুন্তিও দেখি অনেকে ব্যবহার করে, আমি যদিও এই রান্নায় আমি ইউটিউব দেখেই শিখেছি। যে এইরকমভাবে আঁচ কিন্তু একটু কমাতে হবে, বাড়াতে হবে, এইরকমভাবে দরকারে কমাতে হবে, মিডিয়ামে, যাতে না পুড়ে যায় এবং পড়ে যায় সেই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এরকমভাবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। এবারে আমি এর মধ্যে ব্যবহার করব কনডেন্স মিল্ক, বেশি ব্যবহার করব না, বাতাসা দিয়েছি যেহেতু, ব্যাস এখানে কনডেন্স মিল্ক আমি কিন্তু ব্যবহার করে ফেললাম। বেশ কিছুটা কনডেন্স মিল্ক আমি ব্যবহার করলাম, আর একটু দেব, ব্যাস আর দেবো না, যাতে টেস্টের জন্য আমি কিন্তু এই কনডেন্স মিল্ক আমি ব্যবহার করলাম। এবার আমি কিন্তু কন্টিনিউ এরকমভাবে নাড়তে থাকবো, না নাড়লে হবে না। আমি কনডেন্স মিল্ক এই কারণে আমি ব্যবহার করেছি যাতে টেস্ট ভালো হয়। ফ্রিজে ছিল, ফ্রিজের নর্মাল জায়গাতে ছিল, ওই জন্য একটু ফুটতে দেরি হচ্ছে যদিও। এবারে আমি এরকমভাবে ফুটে উঠেছে, আর একটু কমবে, আর একটু গাঢ় হবে, ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। আর
আর একটু ফুটে আর একটু কমিয়ে দেবো। বেশি আঁচ কিন্তু জোরে দেওয়া যাবে না, পুড়েও যেতে পারে আবার উঠলেও পড়ে যেতে পারে। যদি এটা ঘিতে দেওয়া রয়েছে, দুধের কালারের সঙ্গে, যেহেতু ঘিয়ের সঙ্গে দুধটা ছিল আর কনডেন্স মিল্কের কালারটা কিন্তু একদম পুরো মিলে গেছে। তারপরে বাতাসা দিয়েছি, আরও সুন্দর, এই যে কালারটা অনেক সুন্দর এসেছে। এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখনও কিন্তু আমি কিচ্ছু দিইনি, অর্থাৎ কিচ্ছু দিইনি বলতে আমি সাবুটা আমি এখনও পর্যন্ত দিইনি, আর একটু কমবে, তার জন্য আমি বেশ কিছুক্ষণ আমি অপেক্ষা করব। মিষ্টির প্রিপারেশান করতে গেলে, বিশেষ করে দুধের চিনির যে পাক থাকে, এই পাকের কোনো প্রিপারেশান করতে গেলে দেখা যায় প্রচণ্ড নাড়তে হয়, না হলে কিন্তু ঠিক হয় না। অন্যান্য রান্নার মধ্যে কি ঢাকনা দিয়ে রান্না করা যায়, কিন্তু এইসবের রান্নাতে পাকের একটা ব্যাপার থাকে, তখন কিন্তু নাড়তে হয় বেশি। একদম আঁচটা কমিয়ে দিলাম, এবার এর ঘনত্বটা দেখানো যাচ্ছে, এই যে আঁচটা কমিয়ে দিয়েছি, ব্যাস। এবার আমি এর মধ্যে যে সাবু রেখে দিয়েছিলাম, 1 বাটির মতো সাবু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আর ঘাঁটবে না, তার একটাই কারণ এর মধ্যে চিনি রয়েছে, কনডেন্স মিল্ক রয়েছে, বাতাসা, এটা জাস্ট এটা ভালোভাবে এটা কুক হবে। যতক্ষণ পর্যন্ত না কুক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা অপেক্ষা করব। আমি কিন্তু কন্টিনিউ নাড়াবো, আঁচ কমিয়ে রাখবো, আঁচ কিন্তু জোরে রাখবো না, জোরে রাখলে অসুবিধে রয়েছে। এর মধ্যে সুন্দর টেস্টের জন্য আমি অল্প পরিমাণে কিশমিশ দিয়ে দেবো, একটু কাজু বাদামও, জাস্ট এটা টেস্টের জন্য আমি এখানে ব্যবহার করি। আঁচ কিন্তু কমিয়ে রেখে দিয়েছি, হয়েও গেছে, থিকনেস একটা ভাব এসে গেছে। তৈরি হয়ে গেল সাবুর ক্ষীর বা সাবুর পায়েস। আপনারা বাড়িতে অবশ্যই, এই যে কালারটা ঠিক এসে গেছে, একদম ট্রান্সপারেন্ট কালার এসে গেছে, এই রকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমি গার্নিশ করে তারপর দেখাচ্ছি কীরকম হয়েছে। একটু ফুটে উঠবে, তারপর আমি নামিয়ে নেব, জাস্ট একটু ফোটানোর অপেক্ষায়। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে সাবুর ক্ষীর বা সাবুর পায়েস। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। একটু পরিশ্রম করতে হয়, নাড়তে হয় বেশি, আর একটু পাকটা ঠিকমতো বুঝতে হয়। আর আগে সাবু দেওয়া কখনোই যাবে না, নাহলে কিন্তু একদম পুরো মেল্ট হয়ে যাবে। একদম সব কিছু দিয়ে লাস্টে সাবুটা দিতে হবে, আর কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দিতে হবে, ব্যাস হয়ে গেল সাবুর পায়েস বা খিচুড়ি। এই যে ফুটে উঠেছে, আমি এবার এই যে এগুলো থাকবে ঠিক, অথচ এটা অনেক সুন্দর একটা সুস্বাদু রেসিপি। ব্যাস হয়ে গেল। এবার আমি ওভেন বন্ধ করে দিলাম। এবার অতিরিক্ত ফোটানো যাবে না, ফোটালেই কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আমি এবার সার্ভ করে দেখাবো, আর বাকি কিছু বলার আছে সেইটা বলে দেবো। তৈরি হয়ে গেল সাবুর পায়েস বা সাবুর ক্ষীর। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। আর একটু গার্নিশ করব, জাস্ট গার্নিশিংয়ের জন্য। যেভাবে দেখেছেন আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। একটু কাজু বাদাম দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে, টেস্টও সুন্দর হবে। কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা কিন্তু দীপাবলির মিষ্টি হিসাবে ব্যবহার আপনারা করতে পারেন, ভগবানকে ভোগও দিতে পারেন। আর এটা সকলেরই পছন্দের, এবং বাচ্চারা বড়রা সকলেই খেতে পারবে। যেভাবে বানিয়েছি এইভাবে বানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরও ধন্যবাদ। যারা কমেন্ট করছেন, যারা লাইক করছেন, সবাই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, এটাই আমার সকলের কাছে অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট টাইমে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ। ভিতরে চলে এসেছে।
একজন বাইরে বসে আছে, একজন সামনের দিকে, বহুদিন বাদে। একটু আগে আরও ভিতরে চলে এসেছিল। এদের কাজ হচ্ছে মাঝে মধ্যে আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে, আবার বাইরে বেরিয়ে যায়। এখান থেকেই আসছে, আবার এই কার্নিশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখছে এদিকে আমি একটু ভিডিও করছি, বুঝতে পারছে।